দিলেন আপনারা সেই দায়টা, কিন্তু আপনাদের যেই দায়টি, আপনাদের সময় পুলিশ যেই ভূমিকা নিল, যেই বক্তব্যগুলো আসলো, যেই ভিডিওগুলো দেখলাম, সেগুলোর দায় আসলে আপনারা কিভাবে এড়াবেন? এই যে দায় এড়াচ্ছেন, এটি আসলে আপনাদের নেতাকর্মীদের মধ্যে খুব ভালো ভাইব দিচ্ছে কিনা? দেখুন, দায়ের আমি কিন্তু সুস্পষ্টভাবে বলছি, দায় এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য কিন্তু বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেগুলোর জন্যই কিন্তু আপনি জানেন যে জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল। স্বাভাবিক একটি আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই ছিল, সরকারের দায় ছিল বলেই তো সেগুলো একটি আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনানুগ প্রক্রিয়া নিয়ে আসার চেষ্টা করেছে। সরকারই তো সেই প্রচেষ্টাটি করেছে, বরং সেই প্রকৃত অপরাধীদের বের করার প্রচেষ্টাকে ব্যাহত করার জন্যই যে পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো গ্রহণ করা হচ্ছে। এখনো সরকারের বয়ানটা আপনি শুনবেন, একদম আইনানুগ প্রক্রিয়ায় সবকিছু করা হচ্ছে। সরকার ঠিক এই ভাষাটাই, আইনানুগ প্রক্রিয়ায় আইনের শাসন কায়েম করে, গণতন্ত্র কায়েম করে, এগুলোই এখনো। আপনি কি মনে করেন যে ইনডেমনিটি দেওয়া এক ধরনের আইনের শাসন? আপনি কি মনে করেন যে অপরাধীদের যে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এগুলো আইনের শাসন? যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, ইনডেমনিটি বিষয়টা আমার কখনোই কোনো সময় পছন্দের কিছু ছিল না। একটা ঘটনা ঘটলে সেটির বিচার করতে হবে, কিন্তু সেটির বাইরে আমরা যেটা দেখেছি সেটি আপনি কি করে অস্বীকার করছেন? আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারছি না, যে সব দায় এই সরকারকে নিতে হবে, লাশের দায় সেই। কিন্তু আপনাদের সময় যে বিষয়গুলো চোখের সামনে মানুষ দেখলো, শুনলো, সেই বিষয়টা আপনারা কিভাবে আসলে দায় এড়িয়ে যাচ্ছেন? এই যে দায় এড়িয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদের। আমি কিন্তু বলেছি দায় সরকার গ্রহণ করেছে কিনা, দায় সরকার গ্রহণ করেছে না সেটি স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি, সেটি আনুষঙ্গিক অন্যান্য তদন্ত, সেটির মাধ্যমে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। দায় কারা এড়িয়েছে? দায় তারা এড়িয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং যারা আজকে সরকারি বিভিন্ন ধরনের রক্ষা কবচ দিচ্ছে যে হত্যাকারীদের যারা যেন কোনো ধরনের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা না হয়। আপনাদের সেটি বলছে যে গণ অভ্যুত্থানের পক্ষে যারা আছে তাদের বিচারের পক্ষে না, কিন্তু পুলিশ যাদেরকে মারলো, যেই ভিডিওগুলো আমরা দেখলাম, তাদের তো জন্য তো আর দায় মুক্তি হয় নাই। সেই বিচারগুলোর কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, আপনি বলছেন এটি এই সরকারের দায়। আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, যে আপনাদের এই 15 বছরে আপনাদের হত্যা, টেন্ডারবাজি, সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনটি, এবং সেই 15 জুলাই থেকে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আসলে দুটি স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। আসলে এই ঘোষণা মানে আপনাদের সাথে যখন সামনাসামনি কথা হতো, তখন বারবার এই প্রশ্নটাই করতাম। বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলতাম আমরা। এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে অস্বীকার করেন? আপনাদের অতীতের এই অপকর্ম, মানে এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বানীকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে। আমরা দেখেছি 2009 সালে এমনকি আপনাদের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা, তখন বিরক্ত হয়ে। আপনারা আসলে কিভাবে নিজেদের দায় খণ্ডান? বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ধারাবাহিকতা ছিল সেখান থেকে অবশ্যই বের হয়ে এসেছে এবং গত 15 বছরে ছাত্র রাজনীতিতে অনেক ইতিবাচক উপাদান তৈরি করেছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশনজট মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে। এটি সম্ভব হয়েছে এক ধরনের ইতিবাচক রাজনীতি এবং সরকারের আন্তরিকতার কারণে। এটি সম্ভব হয়েছে। সাদ্দাম কিভাবে সন্ত্রাস মুক্ত হয়েছে? আবরারকে মারার মতো ঘটনা ঘটে যায়, এরকম শিবির ভেবে আপনারা যাকে তাকে মারেন ছাত্রলীগের। প্রত্যেকটি ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবরারের হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই আজকে কারাগারে এসেছে, রায় হয়েছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা কারাগারে রয়েছে, তারা বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে। এখন এই ধরনের ঘটনা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতেও তো বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, শুটিং, ম্যাস কিলিং এর ঘটনা ঘটে, শুটিং এর ঘটনা ঘটে। এটি তো এক ধরনের ক্রিমিনাল অফেন্স, তো সামাজিক অনেক সময় সমাজে বিচ্ছিন্ন ভাবে হোক বা এক ধরনের একটি প্রবণতা হিসেবে হোক, সেটি তো ঘটেই থাকে। এটি সঙ্গে ছাত্র রাজনীতি। আমি কেন বলছি এটি বিচ্ছিন্ন ঘটনা না, কারণ এটি একদম ছাত্রলীগের ট্রেন্ড। আমি একটু আলোচনা করব। ফৌজদারি অপরাধ, আমি আপনাকে বলি, একটি ফৌজদারি অপরাধ ঘটেছে, সেই ফৌজদারি অপরাধের ব্যাপারে সংগঠনের ভূমিকা কি? সংগঠন কি সেটিকে এন্ডোর্স করেছে? সংগঠন কি সেটিকে কোনো ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে, না কোনো সাংগঠনিক সিদ্ধান্তে কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেছে? এই বিষয়টি দেখতে হবে। তো যে আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে ছাত্র রাজনীতির বা ছাত্রলীগের সার্বিক একটি মানদণ্ড তৈরি করার চেষ্টা করছেন, তাহলে তো এই গোটা পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে সেটি দায় তো কোনো না কোনো রাজনৈতিক দলকে কোনো না কোনো ভাবে গ্রহণ করতে হয়। এত মোটা দাগে, হ্যাঁ সাদ্দাম, এত মোটা দাগে বলবার কি সুযোগ আছে? আপনি বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং প্রত্যেকটি ঘটনায় বিচারের আওতায় আনা হচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছি আসলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হয়েছে, বা আবরার হত্যাকাণ্ডের সেটিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমরা কিভাবে বলবো? কারণ আপনারা বলছেন আপনি কি সংগঠন হিসেবে, হ্যাঁ সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয়, একটা শিবির ধরো, ধৈরা জবাই করো, এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে। এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে, বিচার হচ্ছে। এরকম অনেক খবর আমরা দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে ছাত্রদেরকে পেটাচ্ছে। যারা ছাত্র আছে তাদের কাছ থেকেও এই ঘটনা আমরা শুনতে পাই। মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না। শিবির মানে মারতে হবে, এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা? সেই দায়িত্ব আমরা কখনো গ্রহণ করিনি। সেটি তো আইন শৃঙ্খলা, কেউ কোনো
ক্রিমিনাল অফেন্সের সঙ্গে সম্পৃক্ত হলে সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা দেখবে। আপনি যে উদাহরণগুলো বলছেন এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তবতা বাংলাদেশে কি ছিল সেই বিষয়টিও কিন্তু বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আজকে ছেলে মেয়েদের লেখাপড়া শেষ করতে 4 বছরের জায়গায় 8 বছর লাগতো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন তখন অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা নেমে আসতো। শিক্ষা প্রতিষ্ঠান যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল। এই ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা। 15 বছরের ছাত্র রাজনীতিতে একেবারে স্থায়ী সমাধান ঘটে গেছে সেটি কিন্তু আমরা বলছি না। আমরা আমাদের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে আমাদের যে ধরনের অভাব, অভিযোগ, অভিমান রয়েছে সেগুলো তো রয়েছেই, সেগুলো অতিক্রম করার সুযোগ সবসময় থাকে। সেই চ্যালেঞ্জ ছাত্র সংগঠন সবসময় গ্রহণ করে। কিন্তু মোটা দাগে যদি আমরা বলি, সবসময় বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের বিশেষ করে ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্টে যেন সুন্দর থাকে, ছাত্র রাজনীতি যেন পজিটিভ কাজের একটি কম্পিটিশনে পরিণত হয়, শিক্ষার্থীদের এক ধরনের পাওয়ার পলিটিক্সের জায়গায় পলিসি পলিটিক্সের যেন চর্চা হয়।